প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে নির্বাচন একেবারে ঘরের দরজায়। 12 ফেব্রুয়ারি নির্বাচন। প্রশ্ন হলো, নির্বাচনে যতই শোনা যাক নির্বাচন এক ধরনের প্রাণহীন প্রচারণা, প্রচলিতভাবে আমাদের দেশে গত 54 বছরের ইতিহাসে নির্বাচনের সাধারণ মানুষের সম্পৃক্ততা থেকে শুরু করে নির্বাচনমুখী এক ধরনের উৎসব এবং আনন্দ উল্লাস সর্বস্তরের মানুষের মাঝেই পরিলক্ষিত হয়। এবার এমনটি দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সর্বশেষ প্রাপ্ত খবর। তাছাড়া এবারের নির্বাচনে শুধু যে সংসদ সদস্যরাই নির্বাচিত হবেন তা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো এবারের নির্বাচনে গণভোট। সরকার গণভোট নিয়ে যতটুকু মরিয়া, রাজনৈতিক দলগুলির মাঝে গণভোটের উৎসাহটা কম। বিশেষ করে বিএনপি সমর্থিত জোটে গণভোটের তেমন প্রচারণা নেই, যদিও তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, তিনি একটি জনসভায় গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। জামাতে ইসলাম এবং এনসিপি তারা সরকারের সাথে সুর মিলিয়েই গণভোটে হা পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন শুরু থেকেই। তো এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বটা বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের কাছে এক ধরনের চ্যালেঞ্জ। প্রথমে সরকার সরাসরি গণভোটে ভোট দেওয়ার জন্য আর্জি জানালেও মাঝে নির্বাচন কমিশন তাদেরকে বাধা দেয়। তারপর তারা গণভোটের প্রচারণা থেকে সরকারিভাবে অনেকাংশেই সরে দাঁড়ায়। ফলে গণভোট নিয়ে সরকারের ভিতরে ভিতরে মাথা ব্যথা প্রচুর। গণভোটটা তাদের কাছে চ্যালেঞ্জ এই কারণেই, গণভোটের বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে সরকারের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। জুলাই সনদ, সরকারের গত 18 মাসের কর্মকাণ্ড, সব মিলিয়েই গণভোট সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিরোধী দলগুলির মাঝে গণভোটের প্রচারণা তেমন না থাকলেও এনসিপি সমর্থিত এবং জামাত সমর্থিত ইসলামিক দলগুলো বা জামাত জোট, তারা গণভোটের পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে। তো সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন হবে, সেই নির্বাচনের ফলাফলটা কি হবে। তারেক রহমান দেশে আসার আগে নির্বাচন নিয়ে যে ধরনের প্রচারণা ছিল, সেই প্রচারণায় বিএনপি অনেকাংশেই পিছনে ছিল। জামাত নির্বাচনে এবারেই বোধহয় প্রথম প্রধান একটি দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এর আগে জামাতের নির্বাচনের ইতিহাসটি বিএনপির হাত ধরে বা বিএনপির লেজ ধরেই নির্বাচনী বৈতরণী তাদেরকে পার হতে হয়েছে। সর্বোচ্চ জামাত 20টি আসনের বেশি কখনোই নির্বাচনে পাশ করতে পারেনি, বা 20 আসনের যে লক্ষণ রেখা সেটা তারা পার হতে পারেনি। কিন্তু এবার বিষয়টি অত্যন্ত ব্যতিক্রম। এবার কিন্তু বিএনপি একটি হাইক তুলতে পেরেছে যে তারা এই জুলাই বিপ্লবের অন্যতম প্রধান স্টেক হোল্ডার। তারা এমন একটি নেগেটিভ তৈরি করতে পেরেছে, শুধু জুলাই বিপ্লব নয়,
জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের ভূমিকা একটি প্রধান রাজনৈতিক দলের ভূমিকার মতোই অবতীর্ণ হয়। তারেক রহমান দেশে আসার পর বিএনপির পালে ব্যাপক হাওয়া লাগে। এরই মাঝে প্রয়াণ হয় বিএনপির প্রাক্তন চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। খালেদা জিয়ার প্রয়াণের পর সহানুভূতির যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জানাজা থেকে শুরু করে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদা, দাফন সহ সবকিছুতেই বিএনপির একটি বড় ধরনের প্রচারণা এবং জনপ্রিয়তার ব্যাপক প্রবণতা দেখা যায় বাংলাদেশে। কিন্তু কিছুদিন যেতে না যেতে, বিশেষ করে প্রায় সপ্তাহখানিক পর থেকেই তারেক রহমান এবং বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় এক ধরনের পরিবর্তন এসেছে। পরিবর্তনটি এইরকম, তারেক রহমান যেভাবে নির্বাচনকে গ্রহণ করেছেন যতটুকু চ্যালেঞ্জ দিয়ে, যে চ্যালেঞ্জের মাঝে অন্যতম প্রধান লক্ষণ হলো তারেক রহমান বোধহয় ধরেই নিয়েছেন নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে। এবং 5 আগস্টের পর থেকেই বিএনপির যে নেতা কর্মী তৃণমূল পর্যায়ের সকলেরই একটি বদ্ধমূল ধারণা হয়ে যায় যে তারাই ক্ষমতায় আসছে বা তারাই ক্ষমতায় আছে, যে কারণে 5 আগস্টের পর থেকেই বিএনপির উপর চাঁদাবাজির যে অভিযোগ, সেই অভিযোগ সর্বত্র সারা দেশে, সে ঢাকা থেকে একেবারে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রামের ছোট্ট বাজার পর্যায়ে সব জায়গাতেই বিএনপির একটি প্রভাব লক্ষ্য করা যায়। এবং বিএনপি জনগণকে সেটা বোঝাতেই চেষ্টা করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিকভাবে তারাই দেশের প্রধান রাজনৈতিক দল এবং নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, এই আত্মবিশ্বাস তারা যতটুকু নিজেদের ভিতর ছিল, জনগণের মাঝেও সেই আত্মবিশ্বাসকে আরো উজ্জীবিত করার জন্য তারা একদিকে চাঁদাবাজি, অন্যদিকে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা আসার যে স্বপ্ন নিজেরা দেখছিল এবং জনগণকেও দেখাচ্ছিল। কিন্তু পরিস্থিতি কিন্তু আজকে সেই পর্যায়ে নেই। হঠাৎ করে জামাত বাংলাদেশে এত প্রভাবশালী এবং প্রধান একটি রাজনৈতিক দল হয়ে ওঠার গল্প অনেক মানুষের কাছেই কিন্তু অজানা। অনেকেই ভাবতে পারেনি যে জামাত এতটুকু মাত্র অতীত নির্বাচনগুলিতে 7 থেকে 8% ভোটের যে পরিসংখ্যান আমরা সবসময় বলে আসছি, সেই পরিসংখ্যান এখন 30, এমনকি 35, কোনো কোনো জরিপে 25 এরকম বলা হচ্ছে। তো 7-8 থেকে 25 বা 30% ভোটের যে জরিপ আমরা দেখতে পাচ্ছি তা অত্যন্ত অস্বাভাবিক, কিন্তু অনেকের ধারণা বাস্তবতা তাই। কিন্তু জামাত এত সব প্রতিশ্রুতি এবং তাদের দৃঢ় সাংগঠনিক কর্মকাণ্ড, সর্বত্র তাদের অবস্থান, সেটা জামাতকে নতুন রূপে মানুষের কাছে ধরা দিয়েছে, যে কারণে মানুষের মাঝে জামাত নিয়ে একটি আগ্রহ এবং জামাত শাসনে দেশের ছবিটি কেমন হতে পারে মানুষ তা দেখতে শুরু করে। যদিও জামাত নিয়ে বিস্তর আলোচনা বিভিন্ন মহলে
সেটা হোক ডান বাম, মধ্যপন্থী, সেকুলার বা ধর্মভিত্তিক, সর্বত্র জামাত নিয়ে একটি আলোচনা। জামাত নিয়ে এই নির্বাচনে যত আলোচনা, ততটুকু আলোচনার আশেপাশেও যায়নি বিএনপি। সেটা হতে পারে বিএনপির সাংগঠনিক এবং নেতৃত্বের দুর্বলতার কারণে। তারেক রহমান দেশে ফেরার পর মানুষ যা ভেবেছিল তেমনটি কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। প্রথম 10 দিন তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে যান, 25শে জানুয়ারি পর্যন্ত 1 মাসে যতটুকু বিএনপিকে এগিয়ে যাওয়ার কথা ছিল, বিএনপি কিন্তু ততটুকু এগোতে পারেনি। তার প্রধান কারণ বলতে হবে যে অবশ্যই জামাতের প্রতি বর্তমান ডক্টর ইউনূস সরকারের হয়তো একটি নরম সহানুভূতি রয়েছে। যেমনটি আমরা 5 আগস্ট শেখ হাসিনা যেদিন চলে যায় তারপর থেকে জামাতের প্রভাব প্রতিপত্তি, জামাতকে গুরুত্ব দেওয়া, এমনকি সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জামাতের একটি নিবিড় যোগাযোগ। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা যেদিন চলে যায় সেনাবাহিনীর দপ্তরে ক্যান্টনমেন্টে প্রথম যে মিটিংটি হয়, সেই মিটিংটিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে দাওয়াত দিয়ে নিয়ে যান এবং সেখানে আলোচনায় জামাত অংশগ্রহণ করে। এবং সে নিয়েও অনেক কথা হয়েছে, কিভাবে জামাত সেখানে যায়, কেন জামাতকে এই প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা হলো। অনেকেই সেনাবাহিনীর সঙ্গে বা ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের একটি সম্পর্কের কথাও বিস্তর আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। প্রিয় দর্শক, বলছিলাম যে নির্বাচনে কি হইতে পারে। বাংলাদেশের মানুষের মাঝে জামাত একটি বিষয় অন্তত প্রচার প্রপাগান্ডার মাধ্যমে এস্টাবলিশ করতে পেরেছে, সেটা হলো যে আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগের পতন, বিএনপির আন্দোলনে ব্যর্থতা, বিএনপির চাঁদাবাজি, বিএনপির দুর্নীতি, আওয়ামী লীগের দুর্নীতি, ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে তৎকালীন রাজনৈতিক দলগুলি যারা 54 বছর বাংলাদেশ শাসন করেছেন, তাদেরকে 24-এর এসে এক ধরনের দেউলিয়া প্রমাণ করার জন্য জামাত অতি সন্তর্পণে এই কাজটি করেছে এবং সেটা অনেকাংশে সফল হয়েছে। যে কারণে আজকে মানুষ বলে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এবার আমরা জামাত দেখতে চাই। এই যে জামাত দেখতে চাই হাইক তোলা হয়েছিল, সেটি কিন্তু বেশ প্রবল, সেটি কিন্তু অনেকাংশেই কাজে লেগেছে। এবং জামাত বিএনপি যখন আন্দোলনের মাঠে গত 17 বছর, জামাত কিন্তু আন্দোলনের মাঠে থেকেও তাদের সাংগঠনিক ভিত্তিকে দৃঢ় করার জন্য তারা প্রায় জালের মতো তাদের সাংগঠনিক তৎপরতাকে বিস্তৃত করেছে সর্বমহলে। সেটা হোক নারী মহলে, পুরুষ মহলে, ছাত্র মহলে, প্রশাসনে, পুলিশে, সেনাবাহিনীতে, ব্যাংক সেক্টরে, বিদেশে লবিং এর ব্যাপারে, সর্বত্রই জামাতের এই যে কমপ্যাক্ট সাংগঠনিক যে রূপ আমরা দেখতে পেয়েছি, তার বহিঃপ্রকাশ এবারে নির্বাচনে ঘটবে। তাই আজকে কেন জামাতকে এবং বিএনপিকে কম্পেয়ার করে বলা হচ্ছে, আজকাল অনেকেই বলছে যে কে ক্ষমতায় আসছে, জামাত ক্ষমতায় আসছে। কেন ক্ষমতায় আসছে? জামাত সৎ মানুষের শাসন কায়েম করবে, জামাত অনেক সৎ, দুর্নীতি করবে না, আমরা দেখতে চাই। নানা কথা জামাত নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনাগুলি একেবারেই যে অমূলক তা নয়। জামাত তার সাংগঠনিক ক্ষমতা এবং তাদের ব্যক্তি চরিত্র এবং রাজনৈতিক দক্ষতাও
তা তারা প্রমাণ করেছে। তার প্রধান এবং মেন যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি তা হলো 5 আগস্টে বিপ্লবের পর আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে দীর্ঘ কয়েক বছর পর শিক্ষাঙ্গনে, বিশেষ করে ডাকসু, রাকসু, চাকসু, সমস্ত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বশেষ যে নির্বাচনগুলি হলো, সেখানে জামাতের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের ভূমিধস বিজয়, সেটা জামাতকে আরো বেশি উজ্জীবিত করে তোলে। এমনকি ইউনিভার্সিটিগুলিতে আজকে এই আধুনিক তথ্য প্রযুক্তির যে সভ্য সমাজ, তথ্য প্রযুক্তির এই সুপার হাইওয়েতে বসেও আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়ের গুলি, ছাত্রী হলগুলিতে পর্যন্ত ছাত্র শিবির পাশ করেছে। এ কিসের আলামত? অনেকেই বলে ইউনিভার্সিটির যে নির্বাচনের ফলাফল, ডাকসু, রাকসু, চাকসু, এই ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো মাত্র 2 সপ্তাহ আগে, সেটা তো তারেক রহমান আসার পরে। তারপরে কি হয়েছে? তারপরে দেখা গেছে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিবির পাশ করেছে। তার অর্থ তরুণ এবং ছাত্র সমাজের মাঝে তারেক রহমানের আগমন খুব বেশি প্রভাব পড়েনি। হয়তো তারা ধরে নিয়েছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একটি রাজনৈতিক পরিবারের সন্তান, এবং তিনি দেশ একটি অন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলের কারণে 1/11 তার উপর যে নির্যাতন বা তাকে দেশ ছাড়া, এই সমস্ত কারণে তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন, এখন তিনি দেশে এসেছেন, অনেকটাই গতানুগতিক মনে করা হয়েছে। কিন্তু তারেক রহমান কেন আসে না, কেন আসে না, এই নিয়ে যখন দীর্ঘদিন আলোচনা, অনেকেই ধরে নিয়েছিল যে তারেক রহমান দেশে আসলে সবকিছুই ওলট পালট হয়ে যাবে। তারেক রহমান যেদিন দেশে এসেছে সেই দিনের যে ছবি ছিল তা অবশ্য অনেকটা প্রমাণ করে যে তারেক রহমান দেশে আসায় অনেকটাই পরিবর্তনের লক্ষণ দেখা গেছে। যদিও এই ধারাটি বিএনপি বেশি দিন ধরে রাখতে পারেনি, তার নানাবিধ কারণ। তার অন্যতম প্রধান কারণ সেই পুরনো মুখগুলি, যারা এর আগে দুর্নীতি করেছে, যারা এর আগে সন্ত্রাসী টাইপের কার্যক্রম করেছে, চাঁদাবাজি করেছে, তারাই কিন্তু নমিনেশন পেয়েছে। বিএনপির নমিনেশন দিতে গিয়ে তারেক রহমানের আরো সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু তিনি হননি। এবং নারীদেরকে যে অধিকার নিয়ে সবসময় আমরা চিৎকার করি, সংস্কার কমিটিগুলিতে যেখানে বিএনপি বলে এসেছিল কমপক্ষে 5 জন, শতকরা 5 জন নারীকে নমিনেশন দেওয়া হবে, কিন্তু বিএনপি তা দেয়নি, প্রথমেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিএনপি যে 10 জন নারীকে নমিনেশন দিয়েছে তা সংখ্যানুপাতে মাত্র 3%, শতকরা 3 জনের কিছু উপরে। সার্বিক পরিস্থিতির আলোকে আজকে যা মনে হচ্ছে, এবং দেশ থেকেও আমরা বিদেশে বসে যারা খবর পাই, এবং বিদেশি যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তারও প্রতিক্রিয়া কি হইতে পারে, তাও প্রতিক্রিয়া আমরা কিছুটা অনুমান করতে পারি। সেই প্রেক্ষিতে আজকাল দেশের নির্বাচনের মাঠে হাওয়া পুরাই বদল হয়ে গেছে, এবং এই কাজটি করেছে অত্যন্ত সতর্কতার সাথে জামাতে ইসলামের 11 দলীয় জোট বা 10 দলীয় জোট। একটি দল বোধহয় চরমনাই পীর সাহেবের দল বোধহয় বেরিয়ে গেছেন। তো প্রিয় দর্শকদের বলছিলাম, মানুষের মাঝে জামাত যে প্রচারণা বা নির্বাচনে কেন জামাতকে ক্ষমতায় আসা প্রয়োজন, সেই বিষয়টি সম্ভবত জামাত
প্রমাণ করতে পেরেছে এবং সে ব্যাপারে বিএনপির যথেষ্ট ব্যর্থতার কারণ রয়েছে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করে, যেটা আমরা বিভিন্ন বিশ্লেষকদের কাছ থেকেও শুনতে পাই। এবং জামাতের অর্থনৈতিক স্টেবিলিটি, নির্বাচনের ব্যয়, মানুষকে সাহায্য সহযোগিতা করা, এই রেকর্ডটিও কিন্তু বিএনপির চেয়ে অনেক বেশি, যেটি মানুষ জামাতের কাছে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে সাহায্য সহযোগিতা পেয়েছে তারও তো একটা কৃতজ্ঞতা বোধ মানুষের হয়তো থাকতে পারে, সেটাও এই নির্বাচনের ফলাফলে ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। প্রিয় দর্শক, তাই বলছিলাম যে ওভারঅল যে বিষয়টি, আমার একটি ধারণা, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যে শঙ্কা সন্দেহ বা মানুষের মনে যে আতঙ্ক ছিল তা ক্রমেই অনেক কমছে। কারণ প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করবে, পণ্ড করবে, আন্দোলন করবে এমন কোনো ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তারা নির্বাচনে তাদের আওয়ামী লীগকে নির্বাচনে না গিয়ে, ভোট না দিয়ে প্রতিবাদ করার কথা বলছে। সহিংসতার কথা তারা বলেনি বা এমন কিছু হইতে পারে এখন পর্যন্ত তা মনে হয় না। মনে হচ্ছে নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হবে। সেই নির্বাচনের জয় পরাজয় নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, তবে এই হিসাবে জামাতের অবস্থান যে অনেক শক্ত সেটা পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়, মানুষের জনমত থেকে বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, নির্বাচন আর মাত্র কদিন বাকি। আমরা প্রতিদিনই নির্বাচন নিয়ে কথা বলবো, আগামীকাল আবার এই নির্বাচন নিয়েই কথা হবে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।